একটা সাইডটা সাইডটা থেকে তিনটা গেছে আর হলো একটা এখানে তিনটার একটা সাইডটা হাতে হয়েছে একটা পাঁচটা থেকে সাইডটা গেছে হলো একটা 10 আর হলো 18 হলো 28 হাতে হলো 1 29 29টা থেকে 20টার কাছে গেছে হলো 9টা তাহলে 10 8 আনা 2 আনা 10 আনা 1 হলো হাতে হলো 1 11 এবার শেষ দিয়ে একটা কাঁদতে হাওলা টানো এটার একটা কাঁদতে মানে কত 20 এবার 20 আর 15 এবার 35 হলো এবার আমি 35 লিখলাম এবার 18 আমি বিয়োগ করতে পারবো 18 বিয়োগ করলে 17 এই 17 এখান থেকে মাইনাস করে 35 থেকে 18 বিয়োগ করলে আমার 17 এই 17 আমি লিখলাম বুঝছেন কি না কোন বুঝছি এবার এখানে কি একটা আছে নাই না এখানে নাই নিচে আছে কয়টা দুইটা এইখান থেকে একটা হাওলা টানবো এখান থেকে একটা মানে কয়টা তিনটা আমার উপর হলো তিনটা নিচে হলো দুইটা তিনটা থেকে দুইটা বিয়োগ করলে আমি পাইলাম হলো একটা কি কান্তি এবার এখানে আছে কয়টা দুইটা একটা গেছে গা করা দুইটা ছিল একটা গেছে গা দুইটা কয়টা একটা নিচে করা কয়টা তিনটা বিয়োগ করা যায় না পরে কি করব এই গণটা থেকে একটা আনবো একটা মানে করে 20টা হ্যাঁ 20টা বলে চারটা হ্যাঁ চারটা আর একটা পাঁচটা থেকে তিনটা বিয়োগ করলে দুইটা এই দুইটা কইলাম করা এবার এখানে 10 আসলো এক গেছে হলো কত 9 আর নিচে হলো 15 করা যাচ্ছে না বিদায় এখান থেকে একটা আনবো একটা মানে করা এবার 20টা 20টার একটা 9টা 29টা 29টার থেকে 15টা গেলে গা এই 14টা 14 কি ঘন্টা এবার এখানে ছিল 12 আনা ছিল এক আনা গেছে তাহলে কত হলো 11 আনা 11 থেকে 4 বিয়োগ করলে 7 আনা 7 4 11 হলো এই 7 আনা কে নেব এই 4 তার সাথে 2 3 যোগ এর 7 আনা এর উত্তর 7 আনা 14 ঘন্টা 2 করা এক কান্তি 17 3 এটা হলো এটা স্যার আনা যদি এই যে এক আনা যদি ওই পাশে জায়গা ওই পাশে তো আমরা দাঁড় নিছিলাম দাঁড়টা দিয়ে দিলে এখানে দুই সাইডের লগে এক পাঁচ আনা হইতো না কোনটা ওই যে স্যার নিচে যেখানে দিছে হ্যাঁ এখানে যে স্যার না ওইটার থেকে তো আমরা তো এক আনা ওই যে ওই পাশে গন্ডার মধ্যে দাঁড় নিছিলাম এখানে আমার 12 না এখানে তো 12 আনা থেকে 5 আনা বিয়োগ হইতো না 4 আনা বিয়োগ 12 নাই তো এখানে তো এখানে টাকি নিয়ে গেছে তখন তো আমারই না ছিল 11 না 12 এটা আপনি বসুন স্যার উপরের থেকে নিব নাকি আমরা নিচের থেকে নিব উপরে এটা বয়স ভাইতর একটা সিস্টেম আছে না ওই বয়সের সিস্টেম স্যার তাইলে আমার এটার মধ্যে তো ঠিক চিহ্ন দিয়ে দিছেন তাইলে তো এনে ভুল হইছে এই যে এটার মধ্যে একই তো ভালো বলতে কি আছে স্যার এনো স্যার 2 দিছিলাম আমি 2 আনা দিছিলাম এই যে 3 আনা দিছিলাম এবার 3 আনা তাইলে 3 আনা এবার বলেন আছে আছে হিসাবটা 20 ঘন্টা এবার 5 দা ভাগ করব 5 দা ভাগ করলে তখন কত হয় মিলন 4 পাশে 20 এবার 20 সীমাবদ্ধ হয়ে গেছে এলো ঘন্টা তার মানে উত্তর 3 আনা 4 আনা উত্তর 3 আনা 3 2 10 এটা দিয়ে 5 দা করলাম বড় করে করলাম এবার 50 এবার এই 5 দিয়ে 10 এর গুণ করলে কত 3 50 50 এই 50 তিলের মধ্যে আমরা লিখব কত 10 লিখব 20 দুগুণে 40 বার তার মানে এই 50 এর আমরা যদি 20 দ্বারা ভাগ দেই আবার 40 2 40 মাইনাস হলো 50 এটা কি কান্তি হাতে এই অবশিষ্ট 10টা আমরা লিখলাম বুঝছি সবাই মনে করো এখানে আমরা 5 দিয়ে 10 এর গুণ করলে 50 কি পেলাম 3 এই 50 তিলের আমরা জানি 20 তিল সমান একটা তিল তাহলে 20 দা ভাগ দিলাম 20 দা ভাগ দিয়ে পাইলাম কত 2 কান্তি 2 দুগুণে 40 থাকে অবশিষ্ট হলো 10 এই 10টা লিখলাম এই দুইটা কি এটা হলো হাতের কান্তি হ্যাঁ এবার করা
কান্তির হিসাব করবো। এখানে 2 কান্তি আর হলো 5 এর গুণ করলে 10 কান্তি। 10 কান্তি আর হাতে ছিল তো 2 কান্তি 12 কান্তি তাহলে হলো 12 কান্তি। 12 কান্তিরে আমরা জানি এটা 3টা সমান, এটা একটা। এই 3টা ভাগ করলাম 3 4 তাহলে 4 4 কি করা 4 করে বেশি এটা হলো হাতে 4 করা বললাম 3 4 12 হলো 0 এখানে হলো 0 কান্তি। জিরোটা কি বলে? হ্যাঁ এখানে লিখতে হবে। এখানে অনেক সময় আছে ঘন্টা রেখে গিয়ে 0 হলে তখন যদি এনে 10 থাকে তবে কত 100 এখানে বলে এক্ষেত্রে এইভাবে হাইফেন। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা কান্তি হিসাব করলাম। এবার করা 3 করারে 5 দিয়ে গুণ করলে 3 5 15 15 আর এখানে হলো 4 19 এই 19 কি পেলাম করা। এবার আমরা জানি এটা 4 করা সমান 1 ঘন্টা। তো 19 এর 4 দিয়ে গুণ করলে কত 4 4 16 16 অবশিষ্ট হলো 3 এই 3 দ্বারে এখানে লেখ। এটা কি পেলাম 4 কি ঘন্টা 5 15 5 এটা হলো হাতে। এবার ঘন্টা হিসাব করব। 15 দিয়া 5 গুণন কত 75 আর হলো 4 79 79 এক ঘন্টা। এবার আমরা জানি 20 ঘন্টা সমান 1 আনা। 20 দিয়ে ভাগ করলে 6 6 দশে 60 রইল কত আরে 20 দিয়ে ভাগ কি কর স্যার 3 বিশেষ স্যার 3 বিশেষ 60 হইব 6 বিশেষ 120 3 করে 60 তাহলে রইল কত অবশিষ্ট 19 এই 19 টারে আমরা এনে লিখলাম। এটা হাতে কি এটা কি আনা। 3 আনা এবার এই 8 আনারে 3 আনা 5 দিয়ে গুণ করলে 5 আনা 40 আর হাতে হলো 3 43 কত হলো 43 43 কিলো আনা। শুনো দাদা এই 43 আনারে এবার আমরা 16 দ্বারা ভাগ করব। 16 দ্বারা ভাগ করলে 3 16 48 হয় না 16 দোকানে 32 32 তাহলে হলো 2 3 2 32 রইল কত 3 8 9 9 10 11 11 তো 40 না 11 11 11 বলে এটা হলো 1 এটা হলো 1 11 তাহলে আমাদের হলো 11 আনা 2 ভরি বুঝে নাও তো শেষ করলি। তাহলে আমরা পেলাম কত 43 43 রে 16 দ্বারা ভাগ করলাম 2 বার এটা হলো ভরি হলো 16 দুগুণে 32 রইল 1 1 এলা আনা তাহলে 11 আনা এই 4 4 কত 8 আর হলো 3 11 আনা এইটা লেখানো হলো ভরি হলো 2 ভরি 2 ভরি 11 আনা 19 ঘন্টা 3 করা 0 কান্তি 10 স্যার সময় দিতে হবে দেখতে হবে লেখো 1 2 3 4 5 এগুলো লিখতে হবে। এটা বাংলা লিখতে হবে। এটা সবটা আমি এক্সি বানাবো। এক্সি হলো 5 গুণন 12 যোগ 1 5 বরং 60 আর 1 হলো 130 হ্যাঁ এবার হলো 7 গুণন 12 যোগ 4 7 বরং 84 আর 4 হলো 88 বলে কই নাও। এবার ইঞ্চিতে করতেছে 12 আমি বলতে ফুটে 12 যোগ 3 এনসিটি করতেছি ফুটে করলে উত্তর করা যাবে। হ্যাঁ ফুটে করলে এটা আবার বাংলাইতেছি 5.08 বাংলায় 5.084 এটা হলো 7.33 7.433 ফুট দুটো করে দিলাম। এবার 8.38 যেটা ভালো লাগে ঠিক আছে এটা হলো 4 আর কোনটা করব ফুটে করব না এনসিটি করব ফুটে তো সহজ আচ্ছা ফুটে করতেছি কারণ ইঞ্চির হিসাব বেশি তাহলে আমরা এই তিন দ্বারে যোগ করব 5.08 7.33 আর হলো 8.25 যোগ করলে কত হয় 8 5 13 14 15 20.66 হ্যাঁ 20.66 20.66 ভাগ হলো আমার 3 তাহলে হলো 3 6 18 6 দশমিক কত 8 6.88 এটা হলো ফুট এটা কি পরিধি পরি দিই এবার সূত্র এটা পরি দিই সূত্র হলো পরিধি স্কয়ার গুণন ধরি
স্যার স্কয়ার গুণন দৈর্ঘ্য খালি সাসা বাইরে বুঝুন না স্যার দশমিকের পরে যদি যে এটা আমরা এই ক্লাসটা মিস সংখ্যা এই ভাই এটা 9 দিলেও সমস্যা নাই 8 8 8 9 দিলেও চলবে হ্যাঁ এই যে দৈর্ঘ্য বিষয় না তাহলে হলো পরিধি পেলাম হলো 6.88 তার স্কয়ার গুণন দৈর্ঘ্য দৈর্ঘ্য হলো 8 9 দেও করেন 8 দেও করেন ফলাফলে কি আসবে 10.875 10.70 6.88 গুণন করলে এটা 6.88 হয়েছে 10.75 গুণন 10.75 কোনটা করব চুরগুলোটা করব এবার সবটির একটা না গুণ করা যাবে ইয়ে করা যাবে কত হইছে গুণ করো। 24.51 সবটি জি স্যার এক সবটি মিলে তিনটা স্যার সবগুলো মিলে 24 24.51 24.51 কি হবে রেজাল্ট বাইরেছে আগে এই বানানো গণপত বানানো 508 দশমিক 808 6.84 508 দশমিক 84 500 দশমিক 84 84 ঘনফুট 84 84 ঘন ফুট ফুট এই ফুটকে আমরা কত ভাগ করব 16 দ্বারা। আমরা করলে 50 হবে কত 50 হবে ভাগ 16 31 দশমিক 80 31.80 এবার এই দশমিক 80টার কি বলা হয় এটা তো ইয়ে খালি দশমিক 31 তো পুরো সেফটি হ্যাঁ 80টার কি বলা হয় কি বলা তাহলে সেফটির দশমিক 80টার কি বলবেন না এটা কি ইঞ্চি? ইঞ্চি দশমিক বলবো না। 80টা কি ইঞ্চি না 31 দশমিক 80 সেফটি এটা হলো 19 সেফটির উপরে বলে এটা হলো 75 হলে কত হতো 19 32 বলতে পরবর্তী এটা 80 তার মানে 100 ভাগের 80 পয়েন্ট তার মানে 32 সেফটির একটু বেশি কত বেশি 5 পয়েন্ট বেশি বুঝতে পারলেন মনে যদি করেন আপনি এটা 10 পয়েন্ট তাহলে 1.10 পয়েন্ট 10 সেফটি তার মানে কি এটা 10 100 ভাগের 10 10 পয়েন্ট আবার এটা যদি মনে করেন 25 হতো তাহলে তো 100 আবার যদি মনে করেন এটা 2.50 হতো তাহলে তো কি 250 সেফটি এটা যদি মনে করেন 5.75 হতো তাহলে হচ্ছে 6 সেফটি 6 সেফটি 6 সেফটি এখন এখানে এই 6.80 হইছে তাহলে হলো আমার কত হইব 7 সেফটি 1 সেফটি 5 পয়েন্ট বেশি অথবা 6 সেফটি 800 ভাগের 80 পয়েন্ট 100 ভাগে আচ্ছা এই যে এখানে যোগটা 20 উপরে 20 দশমিক তিনটা যোগ করে দেব উপরে এটা উপরে উপরে যোগটা 20 দশমিক 66 হ্যাঁ এটা ভাগটা কেমনে কেমনে হলো 6 আপনি এখানে এই তিনটা যোগ করছি হ্যাঁ যোগ করলাম তিনটা কি এই তিনটা মাপ এক মাপ দুই মাপ তিন মাপ তিনটা মাপ করে এখানে যোগ করছি 20.66 তিনটা মাপ পাইছি বিদে তিনটা ভাগ করছি চারটা বলে চারটা যদি চারটা করতাম চারটা ভাগ করতাম একটা বলে একটা করে ভাগ করার মতো একটাই হয়ে যেত তখন এই তিনটা ভাগ করে পেলাম হলো 6.88 এটা কি পরিধি ব্যাক টু ব্যাক তখন আমার সূত্র হলো পরিধি স্কয়ার করুন দৈর্ঘ্য এটা হলো পরিধি তার স্কয়ার লিখছি এটা দুইবার লিখছি আর দৈর্ঘ্যটারে আপনি মনে করেন স্যার আমি আছেন মধ্যে ওকে পরে কোন দিতেছে এবার নতুন ক্লাস এই ঠিক আছে যদি উপরে বলতে সুন্দর আছে আমি বাড়ির যত গাছ গাছ আছে সব কাটে ইহা ধরার জন্য একটা যন্ত্র এটা ঠাকুর আছে এটা দুই পাশে দুটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্ষুদ্র আয়না বসানো থাকে 45 গুণন 2 সমান সমান 90 ডিগ্রি কোণ তৈরি করা হয় যেমন এই একটা বিন্দু এই বিন্দুটা এটা একটা সরল রেখা এই বিন্দুটা কোন দিকে সোজা এই সোজাটা নির্ণয় করে একজন করতেছে না এই দিকে সোজা একজন করছে না এই দিকে সোজা আসলে তো মূলত সোজাটা তো এইভাবে হতে না এই লাইনটা আমার এই মাথালে নিচে এই মাথালো এদিকে একটু তেরা বুঝছিলাম আর এই লাইনটা সোজা করার জন্য এইভাবে 90 ডিগ্রি কোণ তৈরি করা হলে এই দুইটা রেখা একবার স্ট্রেট সোজা হবে লম্ব করতে হবে হ্যাঁ এটা দ্বারা বোঝানো হয়েছিল 90 ডিগ্রি কোণ তৈরি করা এই অ্যাঙ্গেলের মাধ্যমে এরকম করতে হবে যেমন এই যে স্কেলটা করছে যে মিস্ত্রি করছে এটা কিন্তু সোজা করছে এটা করছে এই ধরনের একটা মাটাম আছে আমাদের কাছে এই মাটাম দিয়ে এটা কিন্তু লেবেল করছে লেবেল করে
তখন এইটা যদি আপনি মাপেন এই কোণারে এখানে 90 ডিগ্রি কোণ আছে, তার মানে ধরে বাজু বাহু স্টেজ সোজা আছে, এই জন্য এটা বলা হয়েছিল এই 90 ডিগ্রি কোণ। এই রেখাটা যখন আমরা একটু বুঝাই থাকি, আপনি মনে করেন ম্যাডাম যাইতেন স্যার সোজা স্ট্রেট। তার মানে একটা স্যাম্পল বুঝাইতেছি। এখন আমাদের কাজ হলো এই 90 ডিগ্রি কোণ দ্বারা আমরা সরজমিনে এটা মাপতে পারবো না। কেন পারবো না? এটা একটা ক্ষুদ্র যন্ত্র, আমাদের মাপের মধ্যে কেদা থাকবে, ময়লা আবর্জনা থাকবে, অনেক সময় শুকনা থাকবে, ওই আইল দিয়ে সূক্ষ্ম যন্ত্র দিয়ে এটা দূরবিন্দুটা মাপা যাবে না। আমাদের কাজ হলো লাইন সোজা করবো আমরা চোখের দৃষ্টিতে। চোখের দৃষ্টিতে আমরা এই রেখার সামনে একজন লোক দাঁড়াবো, মাঝখানে একজন লোক দাঁড়াবো, পিছনে একটা লোক দাঁড়াবো, তিনটা লোক দাঁড়া করাইয়া দেখবো এই মাঝখানের লোককে বের করে যদি এই দেখা করছি, যদি একে দেখা যায় তাহলে আমার লাইনটা একটু সোজা না বাঁকা, তাহলে এই লাইনটা হবে বক্ররেখা। আর এই ব্যক্তিকে বের করে যদি এরে না দেখা যায় তাহলে আমি বুঝবো আমার লাইনটা সরলরেখা। তখন আমাদের এই লাইনে যেমন তিনটা লোক বসেছে স্টেজ সোজা, একটু বেশম আছে, চোখের দৃষ্টিতে আমাদের 90 ডিগ্রি কোণ তৈরি করতে হবে। বুঝছেন? এই কোণটা ব্যবহার করে কারা? এই বড় বড় ইঞ্জিনিয়াররা, ওনারা ড্রয়িং পাস করে, ওনারা বিভিন্ন বিল্ডিং করে, হ্যাঁ ওনারা করে। আমাদের ছোট মোটো যারা সব কাজগুলো আছে এটা আমাদের দরকার জানার উদ্দেশ্য হলো যারা ছাত্র আছে এদের পরীক্ষা দিবে গেলে এই অপটিক্যাল স্কয়ার যন্ত্রটা কিভাবে তৈরি হয়, কিভাবে সরজমিনে 90 ডিগ্রি কোণ তৈরি করা হয় এই লক্ষ্য করবে। এরপরে আমাদের পেজ হলো সার্ভে এবং সেটেলমেন্ট শব্দ রচনা। এবার নিচে প্রথম পাতা নিচে পেজ সার্ভে এবং সেটেলমেন্ট শব্দ রচনা। সার্ভে শব্দ অর্থ হলো জরিপ, আর জরিপ শব্দ অর্থ হলো পরিমাপ করা, আর সেটেলমেন্ট শব্দ অর্থ হলো বন্দোবস্ত করা। এটা হলো বাংলাদেশ, আর এখান থেকে এটা হলো ভারত। এই দুই দেশের মাঝখানে যে কাঁটাতারে বেড়া সীমানা আছে এটা হয় দুই দেশের মাঝখানে সীমানা পিলা বা ডিমার্কেশন। আর আমরা বলবো এখান থেকে সম্ভবত যাইনে আর সম্ভবত যাইলে হলো কাশীগঞ্জ। এই মাঝখানে যে সীমানাটা আছে এটা হলো দুই মুজার মাঝখানে সীমানার পিলা। দুই মুজার মাঝখানে যেটা থাকে এটা হলো সীমানার পিলা অথবা দুই খাতের মাঝখানে পিলা, একে বলা হয় ডিমার্কেশন। হ্যাঁ, এরপর হলো কন্ট্রোল লাইন। যে কোনো বিন্দু একই সমতল থাকলে তাকে কন্ট্রোল লাইন। এই কন্ট্রোল লাইন নাম লাইন মাপ দেওয়া, সেটা বলা হয় প্রতিবন্ধকতা মাপ। এই ব্ল্যাকবোর্ডে আমার একটা জমি, কিন্তু এই জমির মধ্যে এরকম একটা বড় পুকুর করছে। এই চিহ্ন দেখে আপনি কি চিহ্ন বলবেন? এটা হলো পুকুরের চিহ্ন। আমরা বাড়ির চিহ্ন আর দেখাবো, বাড়ির চিহ্ন আলামত দেখাবো। এই যে এইটা যদি এটা জমির ভিতরে যদি এরকম থাকে এটা হলো কি বাড়ির চিহ্ন। সো অনেক জনের ক্লাস নকশা ক্লাস যখন আসবে তখন আমরা এই চিহ্ন চিনাবো ভিন্ন ভিন্ন ভাবে। হ্যাঁ, কোনটা থেকে বাড়ির চিহ্ন, কোনটা থেকে একের চিহ্ন, হ্যাঁ নদীর চিহ্ন ইনশাআল্লাহ। তাহলে আমরা এই জমিটা মাপবো। আমরা এটা একটা জমি, ব্ল্যাকবোর্ডটা একটা জমি। মনে করেন আমরা এই কোণা থেকে ওই কোণা পর্যন্ত একটা মাপ পাইলাম, মনে করেন 1000 ফুট, কথার কথা। এই দিকে মনে করেন এটা পাইলাম 1010 ফুট। এইদিকে একটা মাপ পাইলাম মনে করেন 800 ফুট, ওইদিকে পাইলাম 810 ফুট, মনে করেন 810 ফুট। এখন আপনি একটা জমি যখন মাপবে, যেসব জমি একটু ঝামেলা বেশি, তখন ওই জমি মাপতে হলে বিভিন্ন ক্যাটাগরির লোক রাখে না, দুপক্ষে কিন্তু হাতটাকে মাপ করতে থাকে যাতে জিতার জন্য। যারা একটু বুঝে দুপক্ষে মানুষ রাখে, মেম্বার থাকে, চেয়ারম্যান থাকে, অনেক সময় নেতা থাকে, অনেক বুদ্ধিজীবী লোক থাকে, উকিল থাকে। ওই মাপের মধ্যে আমিনও কিন্তু একাধিক আমিন থাকে, একজনে কিন্তু মাপে না। কারণ একজনে পারলে দুজনও রাখে, একজনে পারে বেশিও রাখে। তখন এই হাট্টাটি লড়াইয়ের মধ্যে যখন আমি সাবেদারে ব্ল্যাকবোর্ডটা মাপ, 4টা মাপ পেয়েছি, 4টা মাপে কিন্তু ক্ষেতের মাপটা বের করে ফেলেছি। তখন ওই মাপের মধ্যেই কিন্তু একজন বেশি পণ্ডিত থাকে, সে হলো মূর্খ পণ্ডিত, কিন্তু কাজে কর্মে কিন্তু উস্তাদ। সে প্রত্যেকটা মাপ রূপে কিন্তু বিচারের মধ্যে থাকে। ওই দেখতে দেখতে মাপতে চাপতে একজন ভালো যারা শিক্ষিত লোক আছে সে ফার্স্ট, সে ব্যাখ্যা দিতে পারবে না, কিন্তু ওই মূর্খ লোক কিন্তু ভালো বুঝে। আর কাজ হলো কি পান খাইব আর গপ্প।
বুঝছেন? তখন উনি কইল কি আমি সব তো সব পোষায় বসে যাইতেছে গা, অহনার তো একটা কাছে ভালো না গো। তখন উনি বুদ্ধি করে বলল কি আমি সাপ মাছ যাই হয়েছে মোটামুটি বুঝলাম, আপনি এই পুকুরের মাঝখানে একটা মাপ নেন। বাড়াইলো না, কামটা না কিছু ছোট হলো। এখন এতগুলো মানুষের সামনে আমি সাথে না বাবা করবো, এখন এই পুকুরের উপদায় গেলে কি করতে হবে? হয় সাঁতরায় যেতে হবে, না হয় একটা লোকানে যেতে হবে। এই পুকুরটা মনে করেন 400-500 ফুট লম্বা, আবার ফিতাও আবার হয়তো 100 ফুট আছে, এর বেশি 300 ফুট আছে, 200 ফুট আছে। আবার মনে করেন এই সুতা দিয়া 500 ফুটি বানায়। কারণ এই পার থেকে ওপার ক্ষেত্রে যখন দুইজনে টানাটানি করবো তখন কি মাপটা কি সঠিক হবে? এবার একটা প্রশ্ন, এই প্রশ্ন হলো এখান থেকে আমার এটার দূরত্ব মনে করেন 500 ফুট। এই 500 ফুট যদি আমার একটা লম্বা ফিতা হয়, এটা যদি আমি মাপি, আমার 500 ফুট হবে না কম হবে না বেশি হবে? বলেন যদি। লম্বা ফিতা হলো হ্যাঁ, বুঝে না বলেন। 5 ফুট কম হবে স্যার। আমার এখান থেকে এই পর্যন্ত আমার 500 ফুট আছে, আমি জানি এই ওয়াল থেকে এই ওয়াল আমার 500 ফুট। এই 500 ফুট যদি আমার একটা লম্বা ফিতা থাকে, হ্যাঁ, এটা কি আমার জমিটা কি একরিট হবে না সঠিক হবে না বাড়বে না কমবে? হ্যাঁ, ভিতর থেকে ধরলে তো জমি কমবে। কি বাড়বে? জমি বাড়বে। বাইরে যাবে। কেন বাড়বে? ফিতা যত লম্বা হবে মাঝখানে ঢোনাই যাবে। হুম ঢোনাই গেলে কি হবে? ফিতা বুঝতে পারবে। অটোমেটিকলি এখানে দেখা যাবে কি 3 ফিট বা 4 ফিট। যদি- আর যদি এটা যদি 500 ফুট দিয়ে মাপে, এভাবে 5টা দাগ দিয়ে মাপে, টান 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 করে ওটা একবার সেম মিলে যাবে। এই জন্য এই পুকুরে যদি 400-500 ফুট লম্বা হয়, একজনের নৌকা দিয়ে গেল মনে করেন, একটা মাঝি থাকবে, একজন চেয়ারম্যান থাকবে, তখন চেয়ারম্যান করলো কি পারে তো টান দেওয়া, চেয়ারম্যান টান দাও, উনি গিয়ে কাছ থেকে পাড়া দেবো, দেখো 5 ফুট দিকে গেছে, করতে গেছে এছাড়া লোকা। তার মানে এই মাপটা অ্যাকুরেট হবে না। অ্যাকুরেট করার জন্য আমাদের একটা ফর্মুলা বা সূত্র আছে, এই সূত্রটা আমরা প্রয়োগ করব। কিভাবে প্রয়োগ করব সেটা আমরা ব্যাখ্যা দিচ্ছি। প্রথম অবস্থায় যদি উনি বলে এই পুকুরের অর্ধেকটা মাপ, তাহলে আমরা প্রথমে এখান থেকে একটা টান দিয়ে দেখবো এটা আমার কত ফুট আছে। যদি যা আছে তার অর্ধেক আমি নিলাম, 50%। হ্যাঁ, এখান থেকে আমি একটা বিন্দু তৈরি করলাম, এই বিন্দু থেকে আমি একটা সরল রেখা তৈরি করলাম, এই সরল রেখা হলো আমার ইচ্ছা মতো। আমি দেখবো এই পুকুরের পাশ দিয়ে যাওয়া যাবে, অনেক সময় পুকুরের পাশ দেখি বন জঙ্গল থাকে, যাওয়ার অযোগ্য থাকতে পারে, তখন যদি যাওয়ার উপযুক্ত না থাকে তাহলে আমি আর 5 ফুট বাড়াবো আমার সুবিধা মতো। আবার যদি দেখি না বেশি বাড়াইছি আর কাজ দেওয়া যাও তাহলে আমি আর কমাই দেবো। এই মাপটা এই সরল রেখা হলো আমার ইচ্ছা মতো, আমি যতটুকু নিব ততটুকু নেওয়ার পরে এটার একটা মার্ক করবো, এটা হলো এ বি একটা রেখা, এই একটা সরল রেখা তৈরি করলাম। এই সরল রেখাটা তৈরি করার পরে তখন আমি এই লাইনটা সোজা করার জন্য নিচের দিকে একটা রেখা টাইনা এখানে একটা 90 ডিগ্রি কোণ তৈরি করব, যাতে এই দুটো রেখা সোজা হয়। হওয়ার পরে তখন আমি সরজমিনে এখান থেকে এটা মাপবো, মাপার পরে দেখলাম আমি এটারে মনে করেন 100 ফুট আমার আছে, কিন্তু আগে র‍্যাক করব, র‍্যাক করার পরে তারপর আমি মাপবো আমি কত ফুট নিলাম। নেওয়ার পরে যখন আমি দেখলাম 90 ডিগ্রি কোণ করে আমি রেখাটা সোজা করলাম, তখন আমি কি করব এই বিকে কেন্দ্র করে উপর দিকে একটা সরল রেখা রাখলাম, তখন এটার নাম দিলাম সি বিন্দু। এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করতে হবে। করার পরে সি কে কেন্দ্র করে এ বি এর সমান দূরত্ব নিয়ে এদিকে একটা তখন এটার নাম ডি বিন্দু। কার সমান? এ বি এর সমান। এ বি যত আমার কত আছে 100 ফিট, এখানে এক ইঞ্চি কম হবে না বেশি হবে না। তখন আমার এই রেখাটা এখানেও 90 ডিগ্রি কোণ তৈরি করতে হবে, হ্যাঁ, তখন আমার কিন্তু একটা আয়তাকার ক্ষেত্র হয়ে গেছে। হওয়ার পরে এখন আমি প্রমাণ করব এই বাহু আমার মাপার দরকার নাই। এখন যদি আমি বিসি মাপি, এই বিসি যদি আমি সরল জায়গাতে মাপি, খালি জায়গাতে মাপি, তাহলে আমি এ ডি এর দূরত্ব পাই গেলাম। মনে করলাম এখানে আমি 600 ফুট পাইলাম, কথা তখন বিসি মাপে দেখলাম আমি 600 ফুট পাইছি, তাহলে আমার কি এ ডি এর দূরত্ব 600 ফুট না? এ ডি এর দূরত্ব 600 ফুট হয়ে গেছে, তাহলে প্রমাণ এ বি সমান সি ডি, আবার বি সি সমান এ ডি,
এ বি সি ডি একটি আয়তাকার ক্ষেত্র। তাহলে আমরা বিসি মাপলে এ ডি এর দূরত্ব বসে, এখন আমার 7 রং লাগবে, আমার কি লোক লাগবে? লাগবে না, কিন্তু আমি অটোমেটিক মাপ পাই কেটে যাচ্ছি। আর বুঝলেন না পেয়ারা কেরা এখন? বুঝছি? এবার বি থেকে সি কি এটা কতটুকু যাব মানে হ্যাঁ, এটা বুঝলাম না। বি সি তো যত দূর নিতে যতটুকু যাওয়া যায়। ইচ্ছা মতো। পরে এটা মাঝে রেখা মানে মাঝে রেখার সাথে মিলাই দিবেন। হ্যাঁ, তখন তুমি এইখান থেকে এদের যত দূর যাইবা তোমার এটা অটোমেটিকলি বাইরে হবে। তখন এই রেখার 90 ডিগ্রি কোণ তৈরি করলে তখন এই রেখা এখানে automatic- এডিওতে আমাদের এই রেখাটা হেডের সমান টানতে লাগবে। না না, না, পরে তো ওইটা হয়ে গেল। এ ডিভাইডেবল হলো অটো বিসি মাপলে আপনি এই ডিগ্রি সমান এখানে 90 ডিগ্রি কোণটা তৈরি করা হবে। এখানে সাতার মাধ্যমে করবা। তখন কি করবেন? আমি কিন্তু এখান থেকে এটুকু আমার পুকুরের আয়, আয় এরপরে পুকুরে আইলে বাইরে গেছি, তখন এটুকু আমাকে বাদ দিতে হবে। এখান থেকে এটুকু আমি বাদ দিব, মনে করলাম সাপোজ 50 ফুট গেলাম একটু, আবার এখান থেকে এটুকু আমার 50 ফুট বাদ, 50 50 100 এই 600 থেকে আমি 100 ফুট বাদ দিলাম, তাহলে আমার এই পানির দূরত্ব রইলো আমার 500। এই পুকুরের ভিতরের পানি টু পানির দূরত্ব, তার মানে এই ভিতরের ভিতরে থেকে- আমার ওই ওয়াল পর্যন্ত হলো পানি, আর এই ওয়াল হলো আমার আয়। আয় হ্যাঁ, এই পানিটার দূরত্ব কত পেলাম আমি? 500। বুঝতে পারছি? তাহলে এখন যদি এই পুরা জমি সরল এই আইলে যেমন আমরা কত লিখছি 810 ফিট, তখন আমার এখান থেকে এইটুকু যোগ করতে হবে। আমি কিন্তু এই পর্যন্ত করছি, আমার বাকি তো এই পর্যন্ত রয়েছে না লম্বটা, তখন এখান থেকে এনে কয় ফিট? মনে করলাম 100 ফিট, এখান থেকে এনে মনে করলাম 50 ফিট, এটারে যোগ করলে তখন এই বাহু যেমন 800 ফিট হচ্ছে, এটা ওই রকম সেম একটা বাহু পাই যাবে। এখন আপনি সব যদি মাপ বলে এইভাবে তো মাপলেন, কারণ আপনি এইভাবে একটা মাপলেন যদি, তখন চিত্রটা কি করবেন? শুধু এইভাবে ঘুরাই দেবেন, এইভাবে মাপলাম, মানে এই যদি করে আপনি এইভাবে মাপেন আর একটা মাপলেন মধ্যে, তাহলে চিত্রটা ঘুরাই দিল। এবার বাস্তবতা, আপনি মনে করেন এই বিল্ডিংটা মাপবো আমরা, মানে স্কুল কর্তৃপক্ষ কইতেছে না আমার এই গেট খোলা হলো, আমি গেটের ভিতরে যাইতে দেবো না, তখন এই মাপটা আমাদের থাকবে থাকবে। তখন আমরা এই গেট বরাবর থেকে তোমার এই পাঁচটা যাও, পাঁচটা যাওয়ার পরে প্রত্যেকটা বিল্ডিং এর সাইড দিয়ে আপনার 18 ইঞ্চি জায়গা থাকবে, দুনো পাশে 18 36 ইঞ্চি জায়গা থাকবে। হয়তো আমরা মোটা মানুষ না যাইব, কিন্তু চিকনা পোলা বান ও ভিতরে টাইনা দিতে পারবো যাওয়া যাবে। তখন আমরা এখান থেকে এই বিন্দুটা তৈরি করলাম, এখান থেকে এই 100 ফুট মনে করলাম কোনা থেকে নিয়ে গেলাম, যাওয়ার পরে এই বিল্ডিং এর ওই মাথা পর্যন্ত যাবো, এটা কি বিসি, বেশি ওখান থেকে আমরা বিসি গেলাম, যাওয়ার পরে এই যে এ বি যতটুকু নিছি এই 100 ফুট, তখন ওই বিসির মাথা থেকে এই পর্যন্ত আমরা 100 ফুট সিডিও 100 ফুট নিতে হবে। সিটি 100 ফুট নেব, নেওয়ার পরে তখন আমার এই মাঝখানটার এই গেট দিয়ে ঢুকতে হবে না, তখন এটা আমার অটো মাপ পাই দিয়েছে। এই যে যত নেই যে বিসি যত নেই BC হ্যাঁ, তখন আমরা ওই বিসিটা মাপলে আমার এই এরিয়ার দূরত্বটা এই বিল্ডিং এর ভিতরে আমি পাই যাব। এলো বাধা কষ্ট বা ক্ষতি। হ্যাঁ, এলো মাপ, এই মাপ। আচ্ছা এটা এভাবে করার জন্য মানে এই মাথা থেকে আমি পুকুরের পার পর্যন্ত চলে গেলাম, হ্যাঁ, মানে নিচ থেকে পুকুরের পার পর্যন্ত নিয়ে নিলাম। তখন তো আমরা এইভাবে এটা মাপছি না, হ্যাঁ। এটা 810 ফুট পাইছি, হ্যাঁ 810 ফুট এটা পাইছি। আমি কি মানে পুকুরের মাছ ধরে এটা তোমার এই মতো নিতে হবে, আমরা হ্যাঁ, আমি না- দেখলাম এখান থেকে একটু, হ্যাঁ এইটুকু মানে এইটুকু টাইপের না বলতে মনে করেন আমি নিচ থেকে পুকুর পার পর্যন্ত চলে তোমার গেলাম। এখান থেকে একটু তোমার বাইর করে দিতে হবে, হ্যাঁ বাইর করে নিলাম। আবার এখান থেকে একটু বাকি আছে একটু যোগ করবা, তাহলে হয়ে গেল। মূলত যোগ করে পুকুরের পানি টুক কত, আর এই পানিটা পানি একটু টুক হলো আমার এই যে 500 ফিট, পুকুরের পানি টুক হলো 500 ফিট, আইস আছে মনে করে এখান থেকে না 50 ফিট। হ্যাঁ, স্যার তাহলে উপরে মানে এই যে আপনার এ সিগন্যাল যে আপনার নিচের দিকে নামছে এটা হলো কিসের জন্য? এটা করছিল এই লাইন, মানে সুবিধা মানে এটা চাওয়ার অসুবিধা হইলে এই লাইনটা এই রেখাটা সোজা করার জন্য এই নিচের দিকে এখানে 90 ডিগ্রি কোণ করে এলো, এটা সোজা স্যার করা। এটা বুঝলাম, তাহলে এটা এই লম্বাটা একটা মাপ নেওয়া লাগবে লাগে। লম্বা তো তোমার পুরোটা মাপ দিবা না তুমি, পুরোটা মাপ চাইছে না। এটা মাপ দিতে হবে পুরোটা, পুরোটা পুরোটা মাপ দিতে হবে। বুঝছি। পুরোটা মাপ দিয়ে তোমার করে তিনটা বাহু হলো না, হুম। একটা বাহু দুইটা একটা বাহু। বাহু একটা বাহু তিনটা বাহু হলো না, তিনটা বাহু হইছে না, এই তিনটারে যোগ করবা, যোগ করে তিনটা ভাগ করে একটা কি দৈর্ঘ্য হইব বা প্রস্থ হইব, আর এইভাবে একটা মাপছি নিচে একটা মাপছি, এই দুটো যোগ করব দুইটা ভাগ করব, তখন এইটার ভিতরে কতটুকু জায়গা আছে, পুকুরের ভিতরে কত ফুট জায়গা আছে, পানিটুকু কতটুকু আছে এটা বাই করতে হবে। ওই তিনটাকে যোগ করতে হবে বাবু না? হ্যাঁ, তিনটা তাহলে এই ফর্মুলা দৃষ্টিতে
এখানে এখানে বিল্ডিং আছে, যেরকম এই নকশার ভিতরে এরকম বিল্ডিং আছে, এখানে বিল্ডিং আছে, পরের শীতের ইয়ের মধ্যে আছে, পাতার মধ্যে। তখন এইখানে যদি মাপতে হয় তাহলে আপনি কিভাবে মাপবেন? এই বিকল্প সেম বইটা এই সেম আবার একটু সাতার মাধ্যমে করতে হবে, সাতার নিয়ে করতে হবে। তোমার ইয়ে দেখার শুধু হইল। এবার আরেকটা প্রশ্ন, এটা একটা নদী, এবার কতদিন নদীর প্রস্থ মাপা যায় না দৈর্ঘ্য মাপা যায়? প্রস্থ মাপা যাচ্ছে। দৈর্ঘ্য। প্রস্থ দৈর্ঘ্য কেমন? দৈর্ঘ্য তো চাইতেই থাকবো নদী দৈর্ঘ্য যদি আমি শেষ সীমানা শুরু সীমানা আমার চোখের সামনে না থাকে আমি তো দৈর্ঘ্য মাপতে পারবো না। এবার তোমার মতামত কি, কোনটা কও? দুইটা একটা কও। প্রস্থ দৈর্ঘ্য মাপা যাবে, মাপা যাবে না এমন কোনো কিছু না। তুমি কও কোনটা? প্রস্থ প্রস্থ এই মাপা যাবে। এই ভাষা থেকে খাল বিলে প্রস্থ মাপা যাবে, নদী বড় বড় সাগরে প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ মাপা যাবে। রাস্তাটা তো স্যার এটা হলো এই প্রস্থ মাপা যাবে না কেন? তুমি যদি ইচ্ছা করো নদীটার দৈর্ঘ্য মাপতে পারবা। টেকনাফ আমাদের উত্তরে তেতুলিয়া থেকে শুরু করে পার থেকে হিসেবে 6 মাসও যদি পাতা ঘুরো টেকনাফে কিন্তু পৌঁছাতে পারবে। কিন্তু প্রস্থ তুমি যদি কক্সবাজার নদী সাগরের উপরে যাও, যাওয়ার পরে যদি আমি এটা মাপ প্রস্থ, এটা মাপা সম্ভব না। তুমি দেখা গেল কি অনেক দূর গেছো, যাওয়ার পরে এমন ঢেউ আইছে পিসবোট নিয়ে পরে ও আবার ফিরে জায়গায় নিয়ে এসছে। আবার অনেক সময় আছে যাওয়ার চেষ্টা করলে হবে না। এই জন্য এই নদীগুলোর মাপার উদ্দেশ্য হলো এখানে ওই নদীর উপরে এরকম একটা ফ্ল্যাগ তৈরি করে। যেমন সমুদ্র যদি কোনো মন্ত্রী আসে, আসার হেলিকপ্টার আগে ওই বিল্ডিং এর ছাদের উপরে আগে একটা লাল নিশানা ওরা ওই ঢাকা থেকে দূরবীন যন্ত্র দিয়ে দেখে ওনারা গন্তব্যস্থলটা কোন জায়গায়, ওটা ম্যাপ করে মার্ক করে। এই মার্ক করার পরে তারপর ওনারা এখানে প্লেস করে। এই নদীর প্রস্থ মাপতে হলে বড় বড় দূরবীন যন্ত্র আছে, ওই যন্ত্রের মাধ্যমে এই নদীর প্রস্থ মাপা যায়। আজকের মতো এই পর্যন্ত অনেকটা বেশি নাকি না স্যার